স্যার আপনার সম্পর্কে স্যার কিছু আমি বলুন। হ্যাঁ স্যার। স্যার আমি অনুপ পাল। আমি নদিয়া জেলার অন্তর্গত হরিণঘাটা ব্লকের বাসিন্দা। আমি 2013 সালে স্নাতক ডিগ্রি অর্জন করি এবং 2019 শিক্ষাবর্ষে 17-19 শিক্ষাবর্ষে আমি ডিএলএড কোর্সটি সম্পন্ন করি। একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মনে প্রাণে প্রস্তুতি নিচ্ছি। অবসর সময়ে আমার গ্লোব এবং ম্যাপ দেখতে বেশ ভালো লাগে। বাহ। আর এখানে কি করতে এসেছেন সেটা বললেন না। হ্যাঁ স্যার, নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করার সংকল্প নিয়ে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। তাতে আমরা কি করতে পারি? স্যার, আপনারা সকলে বিচারকের আসনে বসে আছেন, সকলেই বিচক্ষণ। আপনারা আমার অন্তর্দর্শন যাচাই করে আমি এই পদের জন্য কতখানি যোগ্য সেটি নির্ধারণ আপনারাই করতে পারেন স্যার। ঠিক আছে, তোমার লাগবে এটা আরো একটু পরিষ্কার আগে বলতে হবে, এত কথা না বলে একটু কমে বলতে হবে। কিভাবে বলবে? আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন তাহলে আমি নিজেকে আদর্শ শিক্ষক হিসেবে প্রমাণ করতে প্রস্তুত এবং বদ্ধপরিকর। এই কথাটা একটা কথার মধ্যে হবে, এতগুলো কথা আমাকে জিজ্ঞেস করতে লাগবে না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে কি নিশ্চয়ই। করতে এসছো ওইটা আগে লাগবে। নিজের সম্পর্কে বলা, উচ্চ মাধ্যমিক তুমিও বলবে, আরো অন্যান্য বাচ্চারা বলবে। হুম হুম ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে হুম। তুমি এইখানটা কি কাজে এসছো ওই কাজটা তুমি পরিষ্কার করে বলবে। ঠিক আছে? বুঝতে পারলাম। আচ্ছা স্যার। আমি একবারে হুম হুম। উত্তর কি হবে সেটাও বলে দিচ্ছি, কেন পরে তোমার সাথে হ্যাঁ আবার স্যার। দেখা হবে কিনা জানি না। আমি এখনই একবারে বলে দেবো, হ্যাঁ। হুম হুম। যেহেতু তুমি হরিণঘাটা বলছো না, নদিয়া জেলা, তা নদিয়া জেলাটা আরেকটু ভালো করে বলা যায় তো। মানে নিজের সম্পর্কে বলুন, যখন কোশ্চেনটা করলাম না, তুমি আর থামবে না। হুম। মানে নিজের সম্পর্কে 5 মিনিট বলতে দিলে তুমি 5 মিনিটই বলবে। কেন? না তোমার সাবজেক্টের কভারেজ নেই, কেন তুমি জানো না এক্সামিনার কোনখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। এম আই ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে হ্যাঁ নিজের বুঝেছি। সম্পর্কে আজকেই বাড়িতে খাতায় লিখবে, ওটাই হুম। প্র্যাকটিস করবে, আমাকে ওর ভিডিওটা শুট করে পাঠাবে। ঠিক আছে। ঠিক আছে? নিজের সম্পর্কে হুম কিছু বলুন, অন্তত 5 মিনিট বলবে। তোমার ইন্টারভিউ টাইম খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট হবে। তার মধ্যে তোমার হুম। ডেমো ক্লাসের 5 মিনিট বাদ দিলে আর থাকলো 5 মিনিট, তার মধ্যে 2.5 মিনিট যদি বলতে পারো তুমি নিজের সম্পর্কে, অন্যান্য কোশ্চেনের হুম। মধ্যে স্যার আর ঢুকবে না। আচ্ছা বেশ। বুঝতে পেরেছো? এই যে নদিয়া হ্যাঁ স্যার। জেলাটা তুমি বললে না, নদিয়া জেলাটা বললে না, তুমি যদি আমাকে এই কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করো, আমি নদিয়া জেলা সম্পর্কে বলে যাবো, আর নিজের সম্পর্কে বলতে লাগবে না, এত বলবো। আচ্ছা। আমার নাম অজয় সাহা। আমি হুম। আমি আমি এটা একবার বলি, তোমাকে প্র্যাকটিস হয়ে যাবে তোমার। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। আমার নাম অজয় সাহা। আমি মধ্যযুগে প্রাচ্যের অক্সফোর্ড হুম। নদিয়া থেকে আমি এসেছি। ঠিক আছে? প্রাচ্যের হ্যাঁ স্যার। অক্সফোর্ড নদিয়া জেলা থেকে এসেছি, যেটা মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান। নেক্সট কোশ্চেনে মানে আমি ওনাকে কোশ্চেন করার জায়গা দিলাম, তাহলেই তোমাকে কোশ্চেন করবে। আর ভাই, প্রাচ্যের প্রাচ্যের অক্সফোর্ড, আচ্ছা জিজ্ঞেস করি অক্সফোর্ড। আমি তোমাকে শিখিয়ে দেবো অক্সফোর্ডের জন্য তোমাকে কি কি পড়তে লাগবে। কেন? কেন প্রাচ্যের ভেনিস বলা হয় মধ্যযুগকে? কারণ এই নদিয়া জেলা ছিল মধ্যযুগে সমস্ত শিক্ষার শিক্ষা কেন্দ্র। সংস্কৃত এবং সংস্কৃতির শিক্ষা কেন্দ্র নদিয়া ছিল। হুম। আর তার মধ্যে তুমি হরিণঘাটা বলে ফেলেছো না, ভুলটা ওখানে হ্যাঁ হয়েছে স্যার। কি বলতো। এইবার তোমার কোশ্চেন আসবে, ভাই বলো তুমি হরিণঘাটা কি কারণের জন্য বিখ্যাত, বলো। স্যার, হরিণঘাটা দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। এছাড়া দক্ষিণবঙ্গের একমাত্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা হরিণঘাটা ব্লকেই অবস্থিত। আর হরিণঘাটা ব্লকে পূর্ব ভারতের সব থেকে লজিস্টিক হাব যেটা ফ্লিপকার্টের, সেটি হরিণঘাটা ব্লকেই অবস্থান করছে বর্তমানে। বাহ। তার মানে নদিয়া জেলার হরিণঘাটা তো আমার ক্লিয়ার হয়ে গেছে। এবার এক্স্যাক্টলি হ্যাঁ তোমার বাড়িটা কোথায়? এক্স্যাক্টলি তোমার বাড়িটা কোথায়? স্যার, আমার বাড়ি হরিণঘাটা ব্লকের কাষ্টডাঙ্গা গ্রামে। কাষ্টডাঙ্গা গ্রামে? তা কাষ্টডাঙ্গা গ্রামে তোমার কি ফেমাস আছে সেটা তোমায় বার করতে হবে। হ্যাঁ স্যার। তোমাকে খুঁজে আহ, বার করতে হবে। কাষ্ট- হ্যাঁ স্যার, কাষ্টডাঙ্গা গ্রামটি একটি বাওড়ের তীরে অবস্থিত, বাহ, যেটিকে বাউটটা আমরা ভালো করে বোঝাও, বাউটটা। স্যার, বাওড় হলো নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক বদ্ধ জলাশয়,
সেই ধরনের জলাশয়কে আমরা বাওড় বলে অভিহিত করি। বাহ। আর কিছু, আরো কিছু চাইছিলাম, বাওর থেকে আরো কিছু চাইছিলাম। স্যার বাওড়টা খানিকটা অশ্বক্ষুর আকৃতির হ্রদের মতন দেখতে হয়, আর আর আরো কিছু কিন্তু চাইছিলাম এটা সম্পর্কে জানতে। আর এখানে আহ, প্রত্যেক বছর মৎস্য সমিতি থেকে প্রচুর পরিমাণে মাছ এখানে প্রতিপালন করা হয়, এবং এখানকার যে সমস্ত মৎস্যজীবীরা আছেন তারা এই মৎস্য ধারণ করে মৎস্য ধরে তাদের জীবিকা নির্বাহ করে, ঠিক আছে। এবং এবার উর্বর পলিমাটির জন্য এখানে ভালো চাষাবাদও হয়। বাহ, খুব ভালো। তা তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে এগুলো কিন্তু ঢুকবে, কেন জানো তো ঢুকবে, এখান থেকে ক্রস কোশ্চেন আসবে, আর আচ্ছা যেগুলো স্যার। তুমি খুব সুন্দর করে বলতে পারবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে ইন্টারভিউয়ারকে তুমি পরিচালনা করবে, এটা কিন্তু স্বাভাবিক। ইন্টারভিউয়ার তোমাকে পরিচালনা করবে, তাহলে কিন্তু তোমার সাবজেক্ট কভারেজটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। এই ইন্টারভিউর মাধ্যমে কি খোঁজা হয় জানো, আপনি একজন শিক্ষক হিসেবে কতটা উপযুক্ত। আর শিক্ষকের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বকা, যেটাকে ভাষায় বলে কমিউনিকেশন স্কিল, বলার ক্ষমতা, বলার দক্ষতা। ঠিক আছে? স্যার। হুম। তারপরে আসে আপনার সাধারণ জ্ঞানের পরিধি, মানে সাবজেক্টিভ নলেজ। আর তারপরে আসে আপনি একজন শিক্ষক হিসেবে প্রতিকূল পরিস্থিতি কিভাবে সামলাবেন, মানে চাপ কিভাবে সামলাবেন। ঠিক আছে? আচ্ছা স্যার। তা হ্যাঁ। এই পেছনের দুটো, মানে বুলেট পয়েন্ট পেছনের দুটো তোমাকে যদি সাফার না করতে হয়, তাহলে তুমি নিজের সম্পর্কে বলাটা আরেকটু ডিটেল করো, যেরকম ভাবে আমি শিখিয়ে দিলাম। প্রয়োজন ঠিক হলে আছে স্যার। প্রয়োজন হলে তোমার বাড়ি যেখানে, তার পিনকোড নাম্বারটাও বলে দিতে পারো। ঠিক আছে? তাহলে আচ্ছা। পিনকোড হ্যাঁ, কখন হ্যাঁ। হয়, কোথায় হয়, কারা দেয়, কেন দেওয়া হয়, এই জায়গাটাও ক্লিয়ার করে যাবে ক্রস কোশ্চেনে। তারপরে তোমার ভিডিওটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, অডিও দিয়ে বলতে পারলে তো ভিডিও লাগবে না। এবার হচ্ছে আপনার নামের অর্থ কি, সেকেন্ড কোশ্চেনে আসবো, আপনার নামের অর্থ কি? স্যার আমার নামের অর্থ হলো অনুপ। আমার নাম হলো অনুপ, কিন্তু নামের অর্থ হলো অতুলনীয়। অতুলনীয়। তা অনুপ নামে ফেমাস হ্যাঁ। ব্যক্তিত্ব একটা নাম বলুন। অনুপ ঘোষাল, অনুপ কুমার। কেন বিখ্যাত একটু বলেন, অনুপ কুমারটা কেন বিখ্যাত? স্যার অনুপ কুমার উনি হলেন একজন বিখ্যাত বাঙালি অভিনেতা। চলচ্চিত্র অভিনেতা এবং আচ্ছা, হ্যাঁ। যদি আমি অনুপ জালোটা বলি? স্যার এই মুহূর্তে আমার ওই নামে কেউ আছে আচ্ছা, বলে জানি। ঠিক আছে। এবার আপনি শিক্ষক হতে চান কেন? স্যার পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার প্রাথমিক শিক্ষার উন্নতি সংকল্পে কিন্তু তাদের সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। ঠিক যেমন একজন মৃৎশিল্পী তার শিল্প দক্ষতাকে কাজে লাগিয়ে একটা প্রতিমার রূপ দেয়, দেখে মনে হয় যেন সত্যি তাতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে আছে। আমি একজন শিক্ষক স্বরূপ সেই মৃৎশিল্পীর ভূমিকাটাই পালন করতে চাই, নিজের কর্মের প্রতি সৎ এবং অবিচল থেকে আমি তাদের ছোট ছোট শিশু শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চাই, এই জন্য আমি শিক্ষক হতে চাই। আরে স্যার, টেকনিক্যাল বলতে হবে তো, এটা পুরো থিওরি বলে গেলেন, প্র্যাকটিক্যাল বলতে হবে তো। এটা বুঝলাম, ঠিক আছে, আপনি মুখস্থ করে এসেছেন, প্র্যাকটিক্যাল বলেন যে কেন শিক্ষক হতে চান। সবার আগে তো আসবে স্যার, রুজি রোজগারের একটা ব্যবস্থা হবে, এই কথাগুলো তো এর মধ্যে আচ্ছা। আসবে। যদি আপনারা হুম। সুযোগ দেন, তাহলে আমার একটা রুজি রোজগারের ব্যবস্থা হয়। আমি এখনো শুনিনি আপনার সাবজেক্ট কি গ্রাজুয়েশনের? স্যার শিক্ষা বিজ্ঞান। বাহ, শিক্ষা বিজ্ঞান মানে এডুকেশন। হুম। আচ্ছা, ঠিক আছে। তা আমার একটা রুজি রোজগারের ব্যবস্থা হয়, এক। আর দুই, আমি বাড়িতে গৃহ শিক্ষকতার কাজ করি, এই কথাগুলো ইনক্লুড হবে। আচ্ছা মানে স্যার। কেন শিক্ষক হতে চান, দেখো তোমার ওখানে হুম। একটা গ্যাপ থাকবে, হায়ার সেকেন্ডারি পরে, হায়ার সেকেন্ডারি করার পর ডিএলএডি, এবং ডিএলএডি করার পর বর্তমান অবস্থা। কেন 2022-এ পরীক্ষা হয়ে গেছে, এখন হচ্ছে 2026 চলে এলো। ঠিক হুম। আছে? তাহলে 22 থেকে 26 ভাই কি করেছো তুমি, তোমাকে যদি জিজ্ঞেস করে অ্যান্সার তুমি দিতে পারবে? স্যার আমি গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, যুক্ত এবং আছেন সেই কথাটা সঙ্গে ইনক্লুড করতে হবে, হ্যাঁ। আপনি শিক্ষক হতে চান কেন, গৃহ শিক্ষকতা, এটা আরেকটু প্রায়োরিটি পাবে। যদি আপনারা সুযোগ দেন, আমি নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রস্তুত করতে পারবো, এই বদ্ধপরিকর নিয়ে আপনাদের সামনে আসা। ঠিক আছে?
স্যার। একটা আদর্শ শিক্ষকের প্রতিরূপের বদ্ধপরিকর প্রতিজ্ঞা নিয়ে আমার এখানে আসা, এই কথাগুলো ইনক্লুড হবে। যেরকম আপনি ভাষা দিয়ে বলছেন না, হ্যাঁ এই স্যার। কথাগুলো ইনক্লুড হবে যে তোমার অ্যাকচুয়াল এখানে কি প্রয়োজন, সেই কথাটা আমি শুনতে চাইছি বা জানতে চাইছি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ। ঠিক আছে? যে আমার যে হুম। কোনো মূল্যে একটা চাকরি দরকার, তার জন্য আমাকে যা যা বলতে হয় আমি সব করতে পারবো। ঠিক আছে? এই ঠিক আছে স্যার। কথাগুলো ইনক্লুড হবে। আর এই কথাগুলো একটু বাড়িতে লিখে প্র্যাকটিস করুন। আমরা বেস্ট অফ 5 কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন নিয়ে এসেছি। যার প্রথমটা হলো নিজের সম্পর্কে বলুন, দ্বিতীয়টা হলো নিজের নামের অর্থ কি, তৃতীয়টা হলো আপনি শিক্ষক হতে চান কেন, আর চতুর্থটা হলো আপনি প্রাইমারি শিক্ষক হতে চান কেন। এটা একটু বলেন। স্যার, বর্তমানে আমি গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত। আর প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ছোট। তাদের রুচি, আগ্রহ, চাহিদাকে যথাযথ প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে আমি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং সার্বিক বিকাশ ঘটানোর জন্য আমি প্রাইমারি শিক্ষক হতে চাই। তাছাড়া আমি একজন পরিবারের সন্তান। আমার বাবা-মা আছে। তাদের ভবিষ্যতে আর্থিক সুরক্ষা এবং নিজের আর্থিক সুরক্ষিত রাখার জন্য আমি প্রাইমারি শিক্ষক হতে চাই। বাহ, খুব ভালো উত্তর পেলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত সুন্দর এত পরিষ্কার ভাবে আপনি যদি বলতে পারেন তাহলে তো কেল্লাফতে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। যদি আমি এত একটু সুন্দর করে আপনি অন্যভাবে আমি বোঝাতে পারেন, অন্যভাবে হ্যাঁ অন্যভাবে স্যার, আমি চেষ্টা, না শোনো, অন্যভাবে চেষ্টা করে তুমি হ্যাঁ। ভিডিও রেকর্ডিং আমাদের পাঠাতে পারো, কারণ এখানে তোমার সাথে কানেকশনের অসুবিধা হচ্ছে, তোমার ছবি দেখতে পাচ্ছি না, বলার সময় তোমার মুখের এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মুখস্থ বলছো কোনো একটা কাগজ দেখে, দেখতে পাচ্ছি না বলে এটা বলছি। স্যার, আমি ক্যামেরার সামনেই আছি স্যার। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, দেখো ভিডিওটা অন করো, মনে হয় ভিডিওটা অন নেই। স্যার, ভিডিও অনই আছে স্যার। তাহলে আমি একটু দেখতে একটু পাচ্ছি না নেটওয়ার্ক। কেন? আর নেটওয়ার্কের প্রবলেম, ঠিক আছে, কিন্তু দেখতে পেলে আমার একটু ভালো হতো। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তুমি এখন বর্তমানে কি কাজের সাথে যুক্ত আছো সেটা তো ক্লিয়ার হলো। এবার অনার্স তোমার এডুকেশনে আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে হুম। এডুকেশনে তুমি আমাকে একটা আর্টিকেল 45-এ কি বলা আছে আমাকে একটু বলো না। স্যার, ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারায় বলা হয়েছে যে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি যেদিন থেকে ভারতের সংবিধান কার্যকর হয়েছে সেই দিন থেকে আগামী ১০ বছরের মধ্যে অর্থাৎ ১৯৬০ সালের মধ্যে ১৪ বছরের কম বয়সী সকল শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করতে হবে। এটুকুই, আর কিছু না? স্যার, আমি এটুকুই দেখেছি বইতে আরকি। তো এটুকুই বইতে দেখেছো, আমি তো শুনতে চাইছি তোমার কাছ থেকে। আচ্ছা। তা তুমি বলবে আমি শুনবো, এটাই প্র্যাকটিক্যাল না? আমি তো শুনতে চাইছি। হ্যাঁ স্যার, এর থেকে আরো কিছু ইনক্লুড করব নাকি হ্যাঁ, এখানে? আমি যখন শুনতে চাইছি তোমাকে বলে যেতে হবে। আমি যখন শুনতে চাইছি মানে একটা 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 জিনিস পরিষ্কার তুমি বুঝে নাও। হ্যাঁ এক, স্যার। আমাকে তোমাকে স্যাটিসফাই করতে হবে 5-এ 5 দেওয়ার মাধ্যমে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আমি যা বলে দেবো সেই অনুযায়ী 5-এ 5-এর নিচে আপনি কলম দিয়ে লিখতে পারবেন না। ক্লিয়ার? তা হ্যাঁ স্যার। সুতরাং আমি যখন তোমাকে শুনতে চাইছি তোমাকে বলে যেতে হবে। স্যার, এই ৪৫ নম্বর আর্টিকেল সম্পর্কে এটুকুই আমার জানা ছিল। এইটুকুই জানা ছিল, কিন্তু 35 নম্বর আর্টিকেলে তো অনেক কিছু বলা আছে গো, একটু দেখে নাও চ্যাট জিপিটি। ঠিক আছে? বুঝতে আচ্ছা। পারলাম? হ্যাঁ, হ্যাঁ স্যার। এইবার চলে আসবো সাবজেক্টিভে। আদর্শবাদ কি, আইডিয়ালিজমটা কি? স্যার, আদর্শবাদ বলতে বোঝায় নিজের নৈতিকতা, মূল্যবোধের উপরে নির্ভর করে আমরা যে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের মধ্যে একটা মার্জিত রুচিশীল ভাবধারা, আচার-আচরণ গড়ে ওঠে, সেটিকেই আমরা আদর্শবাদ বলতে পারি। বাহ, খুব সুন্দর উত্তর পেলাম। তাহলে এই প্রধান আদর্শবিদগণ কি হবে, বা প্রধান আদর্শ দার্শনিকগণ কে কে হবে, নাম বলো। স্যার, আমাদের ভাববাদী দার্শনিক ভারতীয়দের মধ্যে স্বামী বিবেকানন্দ তিনি একজন আদর্শবাদী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন আদর্শবাদী। শিওর তুমি মহাত্মা কবিগুরু রবীন্দ্রনাথ, এক মিনিট, শিওর তুমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আদর্শবাদী? স্যার, একটু অনুমান করে বললাম, কিন্তু তা তার আগে একটু মধ্যে কথাটা আগে বলো, কথাটা আগে বলো। আচ্ছা। ওই যে আর অনুমান করে বলতে পারি রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী। বুঝতে পেরেছো কিভাবে বলতে হবে? হ্যাঁ, হ্যাঁ।
তোমার মূল ভাবধারাটা তাদের কাছে পরিষ্কার করে বলতে হবে। তুমি যখন কনফিউশনে আছে, স্যার স্বামী বিবেকানন্দ এটা সঠিক হলো, আর অনুমান করে বলতে পারি রবীন্দ্রনাথ ও গান্ধীজি এর মধ্যে ইনক্লুড করা যেতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, বাস্তববাদ যেটাকে রিয়েলিজম বলে, এর প্রধান হুম। দার্শনিক দল কে কে হবে? জ্যাক রুশো মহাশয়। আচ্ছা আর গেস্টাল্ট তত্ত্বের যারা জনক আছেন উলফগ্যাং কোহলার, কুর্ট কফকা এবং আচ্ছা ম্যাক্স ওয়ার্দিমার আচ্ছা, যদি প্রমুখ। জন ডিউ বলি তাহলে তিনি কোন, মানে কোন বাদের মধ্যে আসবে যদি জন ডিউ বলি? হ্যাঁ স্যার, উনিও বাস্তববাদের মধ্যে আসবেন। কিন্তু ওনাকে তো প্রয়োগবাদ হিসেবে দেখানো হয়। আচ্ছা স্যার, লার্নিং বাই ডুইং, হ্যাঁ স্যার। না, হ্যাঁ স্যার, না মানে আপনি ন্যাচারালিজমটা বলেন, ন্যাচারালিজমের মধ্যে কারা কারা পড়ে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আপনার রিয়ালিস্টিক এর মধ্যেও পড়ে, আবার ন্যাচারালিজমের পড়ে, মানে আদর্শের মধ্যেও পড়ে, আবার এর মধ্যেও পড়ে, হ্যাঁ স্যার, উনি তো ন্যাচারালিজমের মধ্যে পড়ে। দার্শনিক অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আর রবীন্দ্রনাথ বাদ দিয়ে বলেন, বিদেশি বলেন, বিদেশি নাম বলেন। জ্যাক রুশো আছেন, তিনি প্রকৃতিবাদী দার্শনিক। আচ্ছা, রুশো একটা কথা বলেছিল, বা রুশোর বইটার নাম কি? এমিল। কি আছে কি এমিলের ভিতরে? স্যার, বইটির বিষয়বস্তু যে কি আছে আমি এই মুহূর্তে আমার জানা নেই, তবে দুজন চরিত্রের নাম আমার জানা আছে। নাম বলুন দুজন চরিত্রে। এমিল এবং সোফি। আচ্ছা, তাই যদি লিটল সায়েন্টিস্ট বলি, কাকে, কোন বিজ্ঞানীর নামের কথা বলছি? লিটল সায়েন্টিস্ট কোন বিজ্ঞানী বলেছিল বাচ্চাদের? স্যার, আমি কি একটু অনুমান করে বলতে পারি? চেষ্টা করুন। স্যার, জ্যাক রুশো। রুশো। রুশো বলেছিল বাচ্চাদের লিটল সায়েন্টিস্ট, তাই তো? হ্যাঁ স্যার। আর যদি বলি ব্যাক টু দা নেচার, এটা কি বলেছিল? স্যার, জ্যাক রুশো। তাহলে রুশো অনেকগুলো কথা বলেছিল একসাথে। হ্যাঁ স্যার, প্রকৃতির কোলে ফিরে যাওয়ার কথা তো স্যার রুশোই বলেছিল আমার আর যতদূর মনে পড়ে। আগেরটাও তো আপনি রুশোই বললেন, হ্যাঁ স্যার, ওটা তাই অনুমান না? করে বলেছিলাম কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট আমাকে একটু বুঝিয়ে দেন তো। স্যার, ডেভেলপমেন্ট শব্দের অর্থ হলো বিবর্তন বা নিজেকে পরিবর্তন করা। যখন আমরা আমাদের বর্তমান অবস্থাকে পর্যবেক্ষণ করে তার অর্জিত তথ্য এবং জ্ঞান দ্বারা আমরা যখন বর্তমান অবস্থার থেকে আরো বেটার কিছু নিজেকে উত্থান করতে পারি বা মার্জিত করতে পারি, সেই ধরনের আচরণধারাকে বলা হয় প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের মধ্যে কতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো শুনতে চাইছিলাম। সরি প্রিন্সিপাল স্যার, অফ ডেভেলপমেন্টের। আমার জানা নেই, আমি অবশ্যই জেনে নেব বিষয়টি। আচ্ছা, অবশ্যই চেষ্টা করবেন একটু জেনে নেবেন, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমি আসছি তার পরবর্তী কোশ্চেনে, শিক্ষা বলতে কি বোঝায়? স্যার, শিক্ষা হলো আমাদের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনকেই বলা হয় শিক্ষা। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল এডুকেশনের উদাহরণ। ফর্মালের উদাহরণ, ইনফর্মালের উদাহরণ, আর নন ফর্মালের উদাহরণ। সরি স্যার, আমার এই মুহূর্তে ঠিক জানা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি জেনে নেবেন তাহলেই হবে। আচ্ছা, হ্যাঁ স্যার। এডুকেশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ। শব্দটা কি? শব্দ হলো, ইংরেজিতে আমরা ওয়ার্ড বলতে পারি, যেটিকে না না না, এডুকেশন শব্দটা ল্যাটিন ভাষায় উচ্চারণ বা স্পেলিংটা আপনি বলেন। ল্যাটিন ভাষা থেকে এসছে তো, তা ল্যাটিন ভাষা ট্রান্সফর্ম করে তো কিছু এসছে, সেটা কি হ্যাঁ করে স্যার, এসছে সেটা জানতে চাইছিলাম। ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এসেছে। এডুকেয়ার থেকে এসছে, এটাই জানতে চাইছিলাম। আচ্ছা, শিক্ষার দার্শনিক ভিত্তি বলতে কি বোঝায়?
স্যার, শিক্ষা বা তার দিক নির্দেশন করে, তার পথ দেখিয়ে থাকে দর্শন তত্ত্ব। আর সেই দর্শন তত্ত্বের উপর ভিত্তি করে আমাদের যে আচরণ ধারা বা যে দিকে আমরা চলতে ইচ্ছা করছি বা আমাদের মার্জিত যে একটা রূপ আমরা পেতে পারি যে এখান থেকে, সেই ধরনের ভিত্তিকেই বলা হয় বা দিককে বলা হয় দার্শনিক ভিত্তি। আচ্ছা। যেটি এর সর্বসম্মত এবং রুচিশীল হতে হবে আচ্ছা, এবং এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি, এটা কে বলেছিল? এডুকেশন দুঃখিত ইজ স্যার, দ্য ডাইনামিক সাইড অফ ফিলোসফি, কে বলেছিল? দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, দর্শন আর শিক্ষার মধ্যে সম্পর্ক কি? স্যার, শিক্ষা হলো আমাদের আচরণ ধারার পরিবর্তন করে, আর দর্শন সেই শিক্ষার নির্দিষ্ট দিক বা পথ বলে দেয়। তাই এখানে দর্শন এবং শিক্ষা হলো একই মুদ্রার দুই পিঠ বলা যেতে পারে। আচ্ছা, আপনার একাডেমিক স্কোরে কত হচ্ছে? 25.57। 25.57। নদিয়া জেলায় কটা, আপনি কি জেনারেল না এসসি এসটি আছেন? জেনারেলে আছি স্যার। জেনারেলে আছেন। নদিয়া জেলায় কটা পোস্ট আছে স্যার? প্রাথমিকের জন্য স্যার? প্রাথমিকের জন্য মানে যে নোটিশটা বেরিয়েছে সেখানে কটা পোস্টের উল্লেখ আছে সেটা জানতে চাইছিলাম। স্যার, এই মুহূর্তে একদম পারফেক্ট মনে নেই, তবে 528 এরকম মনে হচ্ছে। 528? যতদূর এতগুলো একটু বেশি হয়ে গেল না? ঠিক খেয়াল করতে পারছি না, না দেখেছি তো। আচ্ছা, ঠিক আছে। এবার আপনি আমাকে একটা কথা বলেন, এই নোটিশে কোন কোন স্কুলের জন্য বাচ্চাদের চাওয়া হয়েছে, কোন কোন স্কুলের জন্য টিচার চাওয়া হয়েছে? স্যার, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, নেপালি মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম। এগুলো তো মিডিয়াম বললেন, কিন্তু স্কুলগুলো কি হবে? গভর্নমেন্টের স্কুল হবে না প্রাইভেটের স্কুল হবে? এই স্কুলগুলো অ্যাকচুয়াল কি নোটিশে কোন কোন স্কুলের ক্ষেত্রে বলা আছে, আর কোন পদে লোক নেবে, পদটার নাম একটু বলবেন? হ্যাঁ স্যার, অবশ্যই সরকারি স্কুল, প্রাথমিক বিদ্যালয় হতে হবে। নাম আছে, এবং নাম আছে, নাম আছে স্যার, ওগুলোর একটা নাম আছে, নাম আমাকে বলেন, আমি নাম শুনতে চাইছিলাম। যে স্কুলগুলোর নাম কি, যে স্কুলে লোক নেবে সেই স্কুলগুলোর নাম কি? সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। এটা তার কি আপনি শুনতে চাইছেন? হ্যাঁ, আমি আমি এটা শুনতে চাইছিলাম, এটা শুনতে চাইছিলাম। এটা কি একটু ইংলিশে বলে দেন? ফ্রি প্রাইমারি স্কুল। প্রি প্রাইমারি স্কুল। এগুলোকে যখন বলবে স্যার, একটা জিনিস আমি আপনাকে বলে দিই, এটা হ্যাঁ, গভর্নমেন্ট এইডেড কথাটা বলবেন না, আর কিছু বলতে লাগবে না। ঠিক আছে স্যার। গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড, এই কথাগুলো যদি একটু বলে দেন তাহলে আপনাকে এতগুলো কথা বলতে হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে সিঙ্গেল লাইনে বেস্ট চয়েস। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এরকম এরকম ভাবে যদি উত্তর করেন না তাহলে উত্তরটা আরো বেটার হয়, ঠিক আছে? অবশ্যই মনে। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, আপনার নদিয়া জেলার জন্য পোস্ট আছে 121টা। 121টা পোস্ট আছে জেনারেলে। আর জেনারেলে আপনার পরীক্ষার্থীর সংখ্যা আছে হচ্ছে 121 গুণ 5, মানে হচ্ছে 5:1 অনুপাতে আপনার ইন্টারভিউ হবে। হ্যাঁ স্যার। নদিয়াতে 121টা সিট আছে নদিয়াতে জেনারেল। 121টা, মুর্শিদাবাদে 181টা। সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই, সব থেকে ঝাড়গ্রামে 3টে। তাই সব ক্ষেত্রেই আপনার একটাই জিনিস হবে, সেটা হচ্ছে 1:5, মানে 5 জনের মধ্যে একজনকে নিয়ে নেওয়া হবে বা নেওয়া হবে, এই সিস্টেমে আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবার হচ্ছে দেখুন, সাবজেক্ট যতই পড়েন আপনি যদি প্র্যাকটিস না করেন না, তাহলে আপনার জিনিসটা মাটি হয়ে যাবে। কেননা প্র্যাকটিস করার পরে বুঝতে পারবেন আপনার মধ্যে কি ভুলগুলো আছে, যেগুলো স্যার দেখতে চাইছে আপনি সেগুলো দেখাতে পাচ্ছেন না। যে 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 5টা কোশ্চেন বললাম সেই 5টা কোশ্চেনের অ্যান্সার দেখলেই বুঝতে পারবেন এই 5টা হচ্ছে লিস্ট অফ 5 এর কোশ্চেন। আপনাকে এই 5টা কোশ্চেনের মধ্যে, মানে লিস্ট অফ 5 এর মধ্যে যেটা টপ সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলুন। আর এই নিজের সম্পর্কে যখন বলা আপনি শুরু করবেন না তখন থামবেন না, তাহলে আপনার সাবজেক্টের ভেতরে ঢুকবে। আর সাবজেক্টের ভেতরে ঢুকলে আপনার অবস্থা খারাপ আছে সাবজেক্টে।
ঠিক আছে? আপনার গ্রাজুয়েশনে কিসে অনার্স আছে? অনার্স কিসে আপনার? এডুকেশন। এডুকেশন। তাহলে এডুকেশনেতে আপনাকে ছেকে ধরবে, এটুকু আপনি ধরে রাখেন। আমি তো তাও বেসিক কোশ্চেন জিজ্ঞেস করলাম, বোঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ। তার মেইন ব্যাপার যেটা, সেটা আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে লাগবে, আর কিছুই না। আপনাকে ডেমো ক্লাস প্র্যাকটিস করতে লাগবে, আর ইন্টারভিউ দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে লাগবে। মানে যতদিন আপনি ধাতস্থ না হচ্ছেন, ততদিন আপনি ইন্টারভিউটা কোয়ালিফাই সেরকম লেভেল হবে না। যেহেতু আপনার কাছে টাইম আছে, আপনি এখন কিন্তু এটা ডেভেলপ করে নিতে পারেন। ঠিক সাবজেক্টের আছে। কভারেজের জন্য আমাদের বই, আমাদের কোর্স, আমাদের সব আছে। চাই তো আপনি নিজে প্রিপারেশন নিন। আর যদি বলেন, আমরা আপনাকে তৈরি করে দিতে পারি, যেখানে আনলিমিটেড মক টেস্ট পাবেন এবং আনলিমিটেড ক্লাস, তার সাথে সাথে কোর্স কিটটাও পেয়ে যাচ্ছেন। অ্যাটলিস্ট সিরিজ থেকে কি পড়তে হবে, আর অ্যাটলিস্ট ইন্টারভিউ যাচাই বাছাই বইটা থেকে আপনাকে কতটুকু পড়তে লাগবে। তার সাথে সাবজেক্ট কভারেজের জন্য আপনার টেলিগ্রামে পরীক্ষা 24 আওয়ার্স চলতে থাকে। ঠিক আছে? আচ্ছা। এবার হুম। আপনি প্রিপারেশন নেন আপনার মতো। দেখুন, আপনার মতো প্রিপারেশন নিলেও আপনাকে যত মোটিভেশন করার কথা বলুক না, বা যে কেউ বলুক না, সেটা খুব বেশি হলে 1 বেলা থেকে 1.5 বেলা অবধি থাকে, এনার্জি অতটা থাকে। কিন্তু কেউ যদি হুম। আপনাকে হুম। পড়াতে বসায়, বা আপনি যদি পড়তে বসেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক সার্কুলেট হয়। মানে আমি আপনার কাছ থেকে কিছু শিখবো, আপনি আমার কাছ থেকে কিছু শিখবেন, এইভাবে কিন্তু ইন্টারভিউটা কন্ডাক্ট হবে। তা সুতরাং আপনার ভুলগুলো যদি আগে থেকেই শর্ট আউট হয়ে যায়, তো ইন্টারভিউতে 5 জনের মধ্যে একজন আলাদা আপনি তো বলতেই পারবেন। কেমন করে? আচ্ছা, বেশ। আমি মধ্যযুগে প্রাচ্যের শিক্ষা কেন্দ্র, যেটা প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠ, সেই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছি। আরে, নদিয়া ডিস্ট্রিক্টটা এত বড়, জানতাম না তো। আর এত কথা আছে নদিয়া ডিস্ট্রিক্ট সম্পর্কে। যেখানকার দুধ সারা ভারতবর্ষে ডিস্ট্রিবিউট হয়। দ্য টেস্ট অফ ইন্ডিয়া, দ্য ওয়ে অফ ইন্ডিয়া। যেমন কি আমুলের দুধ সারা ভারতবর্ষে ট্রেন, রেল সাপ্লাই করে। ঠিক আছে? তা সুতরাং হরিণঘাটে একটা হুম। ফার্ম আছে, আর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই যে জিনিসগুলো না, এই জিনিসগুলো সেরকম গাম্ভীর্যের সাথে বলতে হবে। বুঝতে পেরেছেন? যে হ্যাঁ। জেলাটা এই লেভেলের। মানে ওদেরকে না, জেলাটাকে আবার নতুন করে পরিচয় করাবো। হতেই পারে ওখানে কোনো একজন নদিয়া জেলার বাসিন্দা, হতেই তো পারে, আপনি তো কিছুই জানেন না। সেই লোকটা 2 মিনিট আচ্ছা। হলেও তো ভাববে, আচ্ছা, নদিয়া জেলা প্রাচ্যের ভেনিস ছিল, এটা আমি আজকে জানি, প্রাচ্যের অক্সফোর্ড ছিলাম, এটা তো এখন জানলাম। আর নদিয়া জেলা এত প্রসিদ্ধ। লোকে তখন ভুলে যাবে বিহারের সেই সমস্ত ইউনিভার্সিটির কথা, নালন্দা। আরে নদিয়া জেলা মধ্যযুগে ছিল, এতটা ফেমাস নদিয়া জেলা। আর তার সবচেয়ে বড় কারণ, আমিও নদিয়া জেলারই বাসিন্দা। আচ্ছা, বেশ। ঠিক আছে? তা সুতরাং স্যার, জিনিসগুলোকে যদি এইভাবে একটু করতে পারেন না, আর আপনার যেহেতু সাবজেক্টের কভারেজ নেই, এই যে নিজের সম্পর্কে বলুন, বলতে দিলে আপনি আর থামবেন না। ঠিক তাহলে আছে। পাবেন তো সময় খুব বেশি হলে 5 মিনিট, 2.5 মিনিট আপনার খেয়ে নেবে ডেমো টিচিং এ, 2.5 মিনিটে আপনি নদিয়া ডিস্ট্রিক্ট সম্বন্ধে আর নিজের সম্বন্ধে বলতে গিয়ে যদি নিয়ে নেন, আর অন্যান্য সাবজেক্টের কভারেজ করার কোশ্চেনই আসবে না। এইটা একটু কথা বলে বলে প্র্যাকটিস করে নিলে ইন্টারভিউয়ার আপনার কথা মতো চলবে। আপনি আপনি যদি ইন্টারভিউয়ারের কথা মতো চলেন, তাহলে বিপদ আছে স্যার। কেন? আচ্ছা স্যার। শেষ বয়সে এসে যতই আপনি কেরামতি করেন, আর কেরামতির জায়গা শেষ। ঠিক আছে? স্যার আমি শেষ পূর্ব পরীক্ষা সেই বর্ধমানে পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা সেই পরীক্ষা হবে। স্যার আমি পূর্ব বর্ধমানে অ্যাপ্লাই করেছি, তো এখান থেকে আমার কি কি কোশ্চেন আসতে পারে? পূর্ব বর্ধমানে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই ফ্যাপ্লাই তো কোশ্চেনই আসবে না। অ্যাপ্লাই ফ্যাপ্লাই মধ্যে যাচ্ছেনই বা কেন? ওখান থেকে কোশ্চেনই আসবে না কোনো। ওরা কি আপনার বায়োডাটা নিয়ে বসে আছে নাকি? ওরা তো জাস্ট আপনার সাথে দুটো কথা বলবে, ব্যাস। এডুকেশন সাবজেক্ট এসে গেল, এবার একে এডুকেশন হুম। সাবজেক্টের কোশ্চেনের মধ্যে ঢোকো, সাবজেক্টের কভারেজ দেখো কি আছে। আর তারপর কেস স্টাডি রিলেটেড দুটো কোশ্চেন, দুটো ছেলে মারামারি করছে, কি করবা? বুঝেছো? হ্যাঁ। তা তুমি চাইলে আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো,
আমরা কোর্সটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, আমাদের কাছে 50,000 স্টুডেন্টের রেজিস্ট্রেশন আছে। তা ব্যাপারটা তোমার উপরে ছাড়া থাকলো, আমরা রোজ 4টের সময় আসি, রোজ বিকেল 4টের সময় আমরা ইন্টারভিউ নিতে আসি, ফ্রি হয় সেটা। এবার তুমি যদি মনে করো যে তোমার আরেকটু তৈরি হওয়া বাকি আছে, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে আমাদেরকে কিউআর কোড চেতে পারো। আমাদের কোর্স ফি 1500 টাকা, যেখানে আনলিমিটেড তুমি পাবে ক্লাস, আনলিমিটেড স্টাডি মেটেরিয়াল, আর যেরকম পরীক্ষার কথা বললাম সেই পরীক্ষাগুলো। তার সাথে সাথে তুমি ডেমো ক্লাসের আইডিয়া আমরা দিয়ে দেবো। আমরা ডেমো ক্লাসের আমি বানিয়ে দেবো লেসন প্ল্যান, আপনি সেইটুকু দেখে বলে দিতে পারলে আর অসুবিধা হবে না। কেন আপনি নিজে একটা কন্টেন্ট বানাতে গেলে আপনার যা সময় লাগবে, আমি ওই টাইমে 100 কন্টেন্ট বানিয়ে ফেলেছি। কেন আমার কাছে 50,000 স্টুডেন্ট আছে, তারাও একই কন্টেন্টে পরীক্ষা দিচ্ছে। তো সবার জন্য আলাদা আলাদা কন্টেন্ট আমরা সেট করব। যে আপনি যেটা বলবেন সেটা আর 5 জনের থেকে আলাদা হতেই হবে, যেহেতু আপনি নদিয়া ডিস্ট্রিক্টের লোক, মানে আমার ডিস্ট্রিক্টের লোক। আপনি আপনার নাম খারাপ করতে পারেন, আমার নামটা যেন খারাপ না হয়। অবশ্যই স্যার। বুঝতে পারলাম? সুতরাং আমি আপনার হ্যাঁ স্যার। পেছনে পরিশ্রম করব, আর আপনাকে 10 আউট অফ 10 পাওয়াবো। আর যেদিন আপনি চাকরি পাবেন, সেই দিনকে আমরা আপনার কোর্স ফি পুরোটা রিটার্ন করে দেবো। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এই হচ্ছে আমাদের কন্ডিশন। যদি আপনার ভালো লাগে, আমাদের ফোন নাম্বারটা আপনি লিখে নেন, আপনার যখন ইচ্ছা আপনি আপনার যা জানার ইচ্ছা আপনি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার, এই ঠিক ফোন আছে? নাম্বারটা আছে তো স্যার? আচ্ছা, এই ফোন গ্রুপে নাম্বারটা আছে, তাও আমি বলে দিলাম যে 7679113426। আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি এখানে চাইতে পারেন। ঠিক আছে স্যার। কেন আপনার যা একাডেমিক স্কোর, সেখানে 10 আউট অফ 10টা বেটার হবে। 25 আর 10 35 জেনারেল ক্যাটাগরি। ঠিক আছে, আপনি আপনার বাড়ির 2 কিলোমিটারের মধ্যে চাকরি পেয়ে যাবেন। আর প্রথম চাকরির স্যালারি 40,000 টাকা। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কিছু লাগবে? আর কিছু জানার আছে? না স্যার, এই মুহূর্তে আর কিছু জানার নেই। ঠিক আছে, জানার থাকলে তুমি হোয়াটসঅ্যাপে চাও, আমরা জেনে নেবো তোমার কাছ থেকে, বা জানিয়ে দেবো। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর নিচে নিচে অডিও ভিডিওটা